প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের এসএসসি 2025 100% ফ্রি ক্র্যাশ কোর্স যেটা আছে পদার্থবিজ্ঞানে অধ্যায় 3। আজকে আমরা আলোচনা করব বেসিক ক্লাস প্লাস হচ্ছে আমরা একটা আজকে সিকিউ করব। সো লেকচার 3 এর আজকে কিন্তু পার্ট 2। পার্ট 1 এ আমরা কি আলোচনা করেছিলাম? পার্ট 1 এ আমরা মহাকর্ষ বল আলোচনা করেছিলাম, অভিকর্ষ বল আলোচনা করেছিলাম এবং পুলি নিয়ে যত বেসিক কনসেপ্ট আছে এবং ফর্মুলা সবগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ঘর্ষণ। সো আজকে আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব এন্ড ঘর্ষণ নিয়ে যাবতীয় যা কিছু আছে সবকিছু দেখবো এবং একটা সৃজনশীলও দেখবো। সো দেখো, আর কিন্তু মাত্র 5টা মাস, গুনে গুনে একদম হাতে ধরা 5টা মাস আছে। 5 মাস পরেই কিন্তু তোমাদের এসএসসি 2025 পরীক্ষা। সো যারা এখনো পর্যন্ত কিছু পড়ো নাই বা যারা পড়ে ফেলেছো, এখন থেকে তোমাদের কিন্তু শুধুমাত্র সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। সো একটা অ্যাডভাইস আমার প্রিয় ছোট ভাই ও বোনদের জন্য আমি তোমাদের জন্য যেটা দিতে পারি, ভাই তুমি জাস্ট এটা মাথায় রাখো, তুমি পড়াশোনা যদি খালি একটুখানি ঠিকঠাক মতো না করো, তুমি কি পড়াশোনা ঠিকঠাক মতো করতেছো? যদি না করো, জাস্ট আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি লাইফে যাই করো না কেন, তুমি যদি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকো অথবা তুমি হচ্ছে উচ্চ মধ্যবিত্ত যেই পরিবারের সন্তানই হয়ে থাকো না কেন, তোমার লাইফে কোনো না কোনো কিছু তো করতে হবে, তাই না? সো লাইফে তুমি যদি যেই সেক্টরেই যাও, তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি প্রত্যেকটা ধাপে ধাপে বুঝতে পারবা। সো আপাতত জাস্ট ফিল করতে পারবো না যে এই রেজাল্টটা কত বেশি গুরুত্বপূর্ণ। সো আপাতত ফিল যদি নাও করো, ভাইয়ার কথাটা একটু বিশ্বাস করো, ভাই এই দুইটা রেজাল্ট তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই রেজাল্টটা তুমি ভালো করার জন্য আমি তোমাকে বলবো, তুমি যদি পড়াশোনার বইয়ের বেসিক টেসিক এতদিন যাই পড়ছো না পড়ছো সব কিছু ভুলে যাও। হয় তুমি পড়ছো, বই শেষ, সেটাও ভালো কথা, আর তুমি পড়ো নাই, কিছুই পড়ো না, এখনো কিছুই পারো না, বই শেষ হয়ে যায় নাই। সো তোমাকে যা সবার জন্য আমি একটা অ্যাডভাইস দিব, এই 5 মাসে তুমি সব কিছু ভুলে গিয়ে না প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র সৃজনশীল সলভ করো, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো জাস্ট সলভ করো এবং হচ্ছে একদম রিসেন্ট টেস্ট পেপার যেটা বের হবে 2025 সালের, তোমরা সব সাবজেক্টের যেই সাবজেক্টেরই হোক না কেন তুমি টেস্ট পেপার জাস্ট খালি সলভ করো। আমি বলতেছি বুঝে বুঝে সলভ করো। আমি তোমাকে একদম লিখিত দিয়ে দিলাম, এই যে আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি, আজকে থেকে 5 মাস যদি তুমি টেস্ট পেপার সলভ করো তাহলে তোমাকে আমি একদম লিখে দিলাম, তুমি 100% এসএসসি 2025 প্রত্যেকটা সাবজেক্টে যেই সাবজেক্টে এই কাজটা করবা, টেস্ট পেপার সলভ করবা, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা, যেই সাবজেক্টেই করবা সেই সাবজেক্টেই তুমি A+ পাবা। শুধু A+ না, একটু বুঝে বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে যদি পড়ো, 90+ পেয়ে তুমি A+ পাবা। এখন দেখো, তুমি এই যে সৃজনশীল প্র্যাকটিস হয় ঘরে বসে করতে পারো বা তোমার বাসার প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারো, যেইখানে ইচ্ছা করো। তোমার কাজ হচ্ছে ভাই তুমি খালি সৃজনশীল প্র্যাকটিস করো, এর বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না। বিগত বছরের সৃজনশীলগুলো প্র্যাকটিস করো অ্যান্ড হচ্ছে টেস্ট পেপার একটা সলভ করে ফেলো অ্যান্ড হচ্ছে বিগত বছরের এমসিকিউগুলো সলভ করে ফেলো। এই 5 মাসে এটা করা 100% সম্ভব। এই 5 মাসই যদি একটু খালি বুঝে শুনে পড়াশোনা করো, সাজেশন মেনটেন করে পড়াশোনা করো, সঠিক রাস্তা সঠিক উপায় বুঝে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার সব কিছু সলভ হয়ে যাবে। সো আমি তোমাদের বলবো, এই স্টেজে থাকে এই রেজাল্টটাকে তোমরা কোনোভাবে মিস করো না, জিপিএ 5টা কোনোভাবে মিস করো না, ঠিক আছে? সো এই যে সৃজনশীল কথা সলভের কথা বললাম, ভাই সৃজনশীল সলভ ছাড়া তোমার কোনো উপায় নেই। সো এখন তোমার কাছে যদি ভালো টিচার থাকে, তুমি জাস্ট চুপচাপ সৃজনশীল সলভ করো। আর যাদের কাছে ভালো টিচার নাই, ঠিক আছে, যারা এখনো সৃজনশীল সলভ করতে গিয়ে অনেক ঝামেলা হয় বাট সেটা সমাধান সাথে সাথে করতে পারো না, তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ, এই যে 4টা সাবজেক্টের টেস্ট পেপার সলভিং একটা কোর্স ভাইয়া কিন্তু লঞ্চ করেছে অলরেডি। এখানে 4-5 জন জয়েন করে ফেলেছো, তো যারা করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই মাত্র 500 টাকা ফিতে কিন্তু সেই কোর্সটা আমার অলরেডি চলতেছে, মাত্র 500 টাকা ফি। এই যে দেখো, এখানে আমি তোমাদের কি করবো ভাইয়া, 25 সালের টেস্ট পেপার সলভ করব। এই 25 সালের টেস্ট পেপার সলভ করা হয়ে গেলে অ্যান্ড এটার মধ্যে যেগুলো টেস্ট পেপারে নাই বিগত বছরের প্রশ্নগুলা, সেইগুলোও কিন্তু সলভ করা, শুধুমাত্র সৃজনশীল এবং বহু নির্বাচন এবং ওই রিলেটেড যতগুলো বেসিক থাকবে সবগুলা কিন্তু আলোচনা এই কোর্সটাতে করা হবে। আমি তোমার জাস্ট একটা কথা বলতে চাই, তুমি তো টেস্ট পেপার কিনবা, তাই না? 2025 সালের টেস্ট পেপার যেটা বের হবে সেটা কি তুমি কিনবা না? তো তোমার কাছে 24 সালের টেস্ট পেপার আছে, আমি তোমারে বলবো যে তোমার টেস্ট পেপার কিনতে তো 2000-2500 টাকার উপরে লাগবে 4টা সাবজেক্টের। তো তুমি জাস্ট আমার এই কোর্সটাতে জয়েন করো, তোমার টেস্ট পেপারটা কিনা লাগবে না, কারণ আমি তো টেস্ট পেপারে যা যা সলভ করা লাগবে সব সলভ করাই দিব। আর তোমার কাছে 24 বা 23 যে কোনো একটা টেস্ট পেপার থাকলেই হবে। আর 25 টেস্ট পেপারটা আমি পিডিএফটাও তোমাদের দিয়ে দিব, যদিও এটা দেওয়া উচিত না, বাট তোমরা আমার ছোট ভাই যারা আছো তারা হচ্ছে আমার কোর্সে এনরোল করলে ওই
তোমার হচ্ছে টেস্ট পেপারটার স্ক্যান কপিটাও আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। আর ওই টেস্ট পেপার থেকে যা যা সলভ করা লাগবে এই 4টা সাবজেক্টে তা তো আমি করেই দিব। সো মাত্র 500 টাকা, যদিও এটা লিমিটেড অফার প্রাইস, আর মাত্র 11 দিন আছে। 11 দিন তোমরা হচ্ছে 500 টাকা দিয়ে এনরোল করতে পারবে। এরপরে কিন্তু লিমিটেড সিট, যেহেতু আমি এই কোর্সটা এমনভাবে সাজিয়েছি যাতে একটা সিঙ্গেল স্টুডেন্টও যদি না বুঝে তারাও আমি বুঝাবো। সো আমি বেশি স্টুডেন্ট নিব না। সো এটা লিমিটেড কয়েকজন 11 দিনের জন্য, আর 500 টাকা করে চলবে। এরপরে কিন্তু তোমার এই কোর্সটার প্রাইস বেড়ে যাবে। সো যারা যারা মনে করো যে ভাই আমার সৃজনশীল, আমি তোমারে বললাম তো ভাই, এই যে আমি আর কি বলবো, তুমি আমার থেকে সৃজনশীল সলভ করো, অথবা তুমি নিজে নিজে সলভ করো, অথবা তুমি হচ্ছে অন্য কোনো কোর্সে ভর্তি হও। তোমার কাজ হচ্ছে, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, আজকের পর থেকে তুমি জাস্ট লিখে রাখো ভাই, আর কিচ্ছু না, বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট সলভ করে ফেলবা। অ্যান্ড হচ্ছে তোমার রিসেন্ট স্কুলগুলো কলেজের প্রশ্ন মোট কথা টেস্ট পেপার একটা সলভ করে ফেলো, তোমার এ প্লাস চোখ বুঝে তুমি এ প্লাস পাবা, ঠিক আছে। ফ্রি কোর্সে থাকো তাহলেও তুমি থাকো, কোনো সমস্যা নেই। ফ্রি কোর্সেও আমি অনেক কিছু তোমাদের সলভ করে দিব। আর এই যে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হাইমার, এটা তো লাইভ কোর্স, একদম পুরাপুরি লাইভ। সো যারা এই কোর্সটাতে জয়েন করতে চাও তারা কিন্তু এই যে জাস্ট 2টা মিনিট তোমরা এই কোর্সটাতে কিভাবে জয়েন করবা দেখে নাও, তারপর হচ্ছে আমরা ক্লাস লেকচারটা শুরু করতেছি। এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট, যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে, সেটা ক্রোম ব্রাউজার, অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে academicclasses.com, academicclasses.com, এই যে দেখতে পাচ্ছ academicclasses.com, academicclasses.com, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবা। সো এখান থেকে জাস্ট এখানে ঢোকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস, এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি 5 জন এনরোল করে ফেলেছে। মাত্র অফার চলতেছে, তোমার এই 500 টাকা এই কোর্সটি কিনতে পারবা। এই কোর্সের মধ্যে কি কি পাবা একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই, এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সবকিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা, ফোন দিয়ে ব্যবহার করে, পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে। আর এখানে এই যে বিষয়, বৈশিষ্ট্য, এই যে বিষয় কি, জাস্ট পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এখানে জাস্ট আমরা 3 মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো। আর এটা এখনো কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় নাই, কারণ লাইভ ক্লাস হবে। যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে। আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবা, যারা যারা এনরোল করবা তারা তারা দেখে ফেলতে পারবা। সো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে, এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবা এই ভিডিওটা দেখার মাধ্যমে, ঠিক আছে। সো এখন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। এই যে দেখো, গত ভিডিওতে আমরা মহাকর্ষ এন্ড অভিকর্ষ বল নিয়ে আলোচনা করেছি, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করেছি, আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করেছি, আমরা পুলি রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করেছি কিভাবে করবা, এন্ড পুলি রিলেটেড এই যে সূত্র ত্বরণ কিভাবে বের করবা সেটা দেখছি। আজকে আমাদের হচ্ছে ঘর্ষণ। সো ঘর্ষণ কি ভাই, দুটি বস্তু যদি পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে উপরের দিকে অপরটি চলতে চেষ্টা করে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হবে না, এই বাধাকে আমরা ঘর্ষণ বলবো। সহজ কথা, এই যে ধরো তোমার একটা তোমার এটা ধরো একটা রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে একটা বক্সকে তুমি ঠেলে নিয়ে যাইতে চাও। তো তুমি আমাকে বলো তো, যখন বক্সটাকে তুমি ঠেলে নিয়ে যাইতে চাবা তাহলে এই বক্সের স্পর্শ তলে, এই যে এটা কি সমতল, এটা সমতল হোক বা না হোক, বক্সের স্পর্শ তলে ছোট ছোট কি আছে বলতো, খাজ আছে না, সেই খাজ আবার বক্সেও খাজ, রাস্তায়ও খাজ, এই খাজগুলোর সাথে দেখা যাবে, যদিও খুবই ছোট, খাজগুলোর সাথে দেখা যাবে একটা আরেকটার সাথে, এই যে এইটা বক্সেরও ধরো এরকম কি আছে, খাজ আছে, তো একটা আরেকটার খাজের সাথে ভাবে লেগে এটা যাইতে চাবে না। সো এই দিক বরাবর একটা কি কাজ করবে বলতো, বল কাজ করবে না। তো এই যে বস্তুর স্পর্শ তলে যে বলটা কাজ করবে, বস্তু যেদিকে যাইতে চাবে, ধরো এইখানে আমি যদি বস্তুটা আঁকি, ধরো বস্তুটা যাইতে চাচ্ছে এইদিকে, তুমি এফ বল প্রয়োগ করলা এইদিকে, এফ বল প্রয়োগ করলা এইদিকে, তোমার এই বলের কারণে বস্তু এদিকে ধরো যাচ্ছে, কিন্তু বস্তুর স্পর্শ তলে আরেকটা বল কাজ করবে, এই যে বস্তুটা স্পর্শ করছে না, তাহলে বস্তুর স্পর্শ তলে, এই যে বস্তুর তোমার হচ্ছে এই উঁচু নিচু খাজের কারণে বস্তুর স্পর্শ তলে এই যে গতির বিপরীত দিকে আরেকটা বল কাজ করবে, সেই বলটাকে আমরা কি বলি বলতো, ঘর্ষণ বল। নর্মালি আমরা এটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এই যে দেখো সংজ্ঞাটা বুঝাই, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে, এই যে একটা আরেকটা সংস্পর্শে মানে একটা আরেকটার সাথে লেগে, ওকে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে, এই কথাটার মানে হচ্ছে একটা আরেকটার সাথে লেগে
যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে, এই যে একটার উপর দিয়ে একটা চলতে চেষ্টা করলে, তাহলে বস্তু ধরে স্পর্শতলে, এই যে বস্তু যখন স্পর্শ করে আসে না, স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হবে। এই যে গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হবে, এই বাধাকে আমরা জাস্ট কি বলবো ভাই, ঘর্ষণ বল বলবো। ঠিক আছে, ঘর্ষণ বল বুঝছো। এখন দেখো ঘর্ষণ বলের আমরা হিসাব নিকাশ করবো, তার আগে আমরা একটু দেখি ঘর্ষণ বল সাধারণত কয় প্রকারের হয়ে থাকে। সো দেখো, দেয়ার আর 4 কাইন্ড অফ ফ্রিকশন। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের 4টা প্রকার আছে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বা বিপর্শ ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। সো এই 4টা টাইপের ঘর্ষণ আমরা নর্মালি দেখে থাকি, তোমাদের বইয়েও এই 4টা ঘর্ষণের কথা উল্লেখ আছে। সো এখন এই ঘর্ষণগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। যেমন হচ্ছে আমরা স্থিতি ঘর্ষণ, দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে যদি স্থির অবস্থায় থাকে, তাহলে যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখন তোমার কাছে প্রশ্ন হইতে পারে যে ভাই এটার কিভাবে, ঘটনাটা কি বুঝলাম না। দাঁড়াও একটা সেকেন্ড, তোমাকে আমি জাস্ট বলি। মনে করো এই যে একটা তল আছে, এই তলে এই বস্তুটা আছে, বস্তুটার ভর হচ্ছে m কেজি। একটা তল আছে, সেই তলের উপর বস্তু আছে, বস্তুটা হচ্ছে m কেজি। সো m কেজি আমি ধরে নিলাম, এখানে এমটা অনেক বড়, যেহেতু দেখতেই পাচ্ছ অনেক বড় একটা বস্তু। সো দেখা গেছে তুমি এখান থেকে দাঁড়ায়া এই বস্তুটাকে ধাক্কা দিবা। এই বলো তো, ধরে নাও এটা একটা বড় বড় পাথর, চিন্তা করো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা একটা বড় পাথর মানে তোমার থেকেও বড়। তো তুমি এই পাথরটাকে ধাক্কা দিতেছো, তুমি আমাকে বলো তো যে আস্তে একটু বল দিলে সেটা কি বস্তুটা কি লড়বে? তাহলে বস্তুটাকে লড়ানোর জন্য তোমাকে একটা মিনিমাম বল দিতে হবে না, মানে অনেকটা বলই কিন্তু দিতে হবে। সো দেখো, তুমি বল দিচ্ছ, কিন্তু বস্তুটা কি হচ্ছে না, বস্তুটা লড়তেছে না। তো বল দিতে থাকতেছো কিন্তু বস্তুটা লড়তেছে না। বাট বল বাড়াইতে অনেক সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বল দিবা, তখন কিন্তু বস্তুটা কি করবে বলতো, চলতে শুরু করলো। সো এই যে এফ পরিমাণ বল, তার মানে আমরা দেখলাম যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল দিলেও বস্তুটা কিন্তু জায়গা থেকে লড়ে না। তাহলে এটা লড়ানোর জন্য আমাদের একটা ফিক্সড অ্যামাউন্টের বল আগে দিতে হয়, তারপরে গিয়ে বস্তুটা লড়ে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে বস্তুটা যখন এখানে স্থির অবস্থায় আছে, তার মানে আচ্ছা তুমি আমাকে জাস্ট বলো যে যেহেতু তুমি বল দিচ্ছ, তাহলে এই যে বিপরীত দিকে একটা বল কাজ করতেছে না, বিপরীত দিকে একটা স্মল বল কাজ করতেছে না, এফ। তুমি জাস্ট বলো তো ভাই, একটা কথা বলো তো, তুমিও একদিক দিয়ে ধাক্কাচ্ছ, তোমার বন্ধু আর একদিকে ধাক্কাচ্ছে, তো তোমাদের বল দুইটা যদি সমান হয়, তাহলে কি তোমরা বা তোমার বন্ধুর বল যদি ছোট হয় তোমার থেকে, তাহলে তোমার বন্ধু কি তোমাকে জীবনে সরাইতে পারবে না। কিন্তু এই যে এই বলটা অবশ্যই এই দিকের বলের সমান হইতে হবে অথবা বড় হইতে হবে, তখন গিয়ে সময় দেবে। তো আমরা দেখতেছি যে আমরা যেদিকে বল দেই তার বিপরীত দিকে কি কাজ করে বলতো, ঘর্ষণ বল কাজ করে। সো যেহেতু তুমি আস্তে আস্তে বল বাড়াইতেছো, তারপরেও বস্তুটা লড়তেছে না, অনেক বেশি পরিমাণে বল দিলে তারপরে গিয়ে বস্তুটা লড়তেছে। কিন্তু প্রথমে তো অনেকখানি বল দিচ্ছিলা, তাই না? তারপরে বস্তুটা গতিশীল হচ্ছিল না। তাহলে তোমার ওই বলটা কি, এই যে বলটা অপোজিট ডিরেকশনে, সেই বলটা কি ক্যান্সেল করে দিচ্ছিল না? তুমি যে বলটা দিচ্ছিলা বিপরীত দিক থেকে যে বলটা দিচ্ছিল, সেই তোমার বলের কারণে তোমার প্রথম দিকের বলগুলো কি হয়ে যাচ্ছিল, ক্যান্সেল হয়ে গেছে। সো এখন ধরো এটা অনেক বড় বস্তু, তাহলে তুমি এটা ধাক্কায় লড়াইতেই পারবে না। কারণ কি, বস্তুটা যে স্থির অবস্থায় আছে, তো এই বস্তুটার যে উপরে যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, সেই ভরটাকে আমরা সেই যে হচ্ছে বলটা, সেই বলটাকে আমরা কি বলবো বলতো, স্থিতি ঘর্ষণ। তার মানে কোনো একটা বস্তু স্থির থাকা অবস্থায় তার মধ্যে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করে, যার কারণে ওই ঘর্ষণ বলটা, বস্তুর ভর যত বেশি হবে ওই ঘর্ষণ বলটাও তত বেশি হবে। সো আমরা এটা এখনই দেখবো ম্যাথমেটিক্যাল এটাকে কিভাবে লিখবো। আপাতত এটা বুঝতে পারতেছো কিনা যে বস্তু একটা স্থির আছে, সেই বস্তুটা স্থির থাকতে চাইবে, তার মানে তখন ওই বস্তুর স্পর্শতলে একটা স্থির থাকা অবস্থায় একটা ঘর্ষণ বল কাজ করে। যদি সেটা না করতো তাহলে তুমি আঙ্গুলের টোকা দিয়েও একটা বস্তুকে সরায় ফেলতে পারতা, বাট স্থির থাকা অবস্থায় বস্তুর অনেকখানি ঘর্ষণ বল কাজ করে দেখেই তুমি বল দিয়ে এই বস্তুকে কি করতে পারো না, সরাইতে পারো না। সো এইখানে আমরা জাস্ট দেখলাম দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে যদি স্থির থাকে, তাহলে স্থির থাকলেও স্পর্শতলে একটা ঘর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, স্থিতি ঘর্ষণ। এখন নর্মাল স্থিতি ঘর্ষণ বলটা কিভাবে কাজ করে, এই যে এম ভরের বস্তুটা পৃথিবীর উপর একটা ক্রিয়া বল দিল, ঠিক আছে না, সেটার আমরা কি বলি বলতো, ওজন। তাহলে এই ওজনটা যত বেশি হবে বস্তুর ঘর্ষণ বল তত বেশি হবে। এখন আমরা যদি বলি ঘর্ষণ বল এফ ইকুয়াল টু, সো এটা আমি আর একটা প্রুফ আছে, আমি তোমাদের যাতে সুবিধা হয় এই জন্য আর প্রুফটা দেখাচ্ছি না, জাস্ট ফিল করো যে বস্তুর ওজন যত বেশি হবে, মানে ভর যত বেশি হবে, তাহলে ঘর্ষণ বল কি তত বেশি হবে না? তাহলে আমরা দেখলাম যে এফ হচ্ছে তোমার প্রপোর্শনাল টু ডাব্লিউ। আচ্ছা আমি এখানে প্রপোর্শনাল দিয়ে তোমাকে বুঝাই যে এফ প্রপোর্শনাল টু কি বলতো, ডাব্লিউ। সো এফ প্রপোর্শনাল হচ্ছে ডাব্লিউ, মানে হচ্ছে ডাব্লিউ যত বড় হবে ওজন, বস্তুর ভর, এই যে ডাব্লিউ ইকুয়াল টু আবার কি বলতো, ডাব্লিউ ইকুয়াল টু আবার এমজি না,
ডাব্লিউ কি এখানে আমাদের বলতো, এই যে এফ হচ্ছে আমাদের কি বল, ঘর্ষণ বল। এফ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এফ হচ্ছে আমাদের কি ঘর্ষণ বল। আর ডাব্লিউ হচ্ছে কি আমাদের বলতো, ডাব্লিউ ইকুয়াল টু এমজি হচ্ছে বস্তুর ওজন। এটা আমাদের কি বলতো, বস্তুর ওজন। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি বস্তুর ওজন। আর এম কি এখানে, এম হচ্ছে বস্তুর ভর। তাহলে এই যে বস্তুর ভর হচ্ছে এম, আর জি এর পরিচয় তো সবাই জানো, অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর হচ্ছে গিয়ে এম, আর জিটা লিখলাম না, অভিকর্ষজ ত্বরণ। আর এফ হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমরা দেখলাম ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ, মানে ঘর্ষণ বল ওজনের সমানুপাতিক। ওজন যত বেশি হবে ঘর্ষণ বল তত কি হবে বলতো, বেশি হবে, স্থির থাকা বস্তুর অবস্থায়। ঠিক আছে, স্থির বস্তুতে ওজন যত বেশি তার ঘর্ষণ বল তত বেশি। তাহলে এফ এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠায় দিই, তাহলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হয় না। তাহলে সেই ধ্রুবকটাকে আমরা ব্যবহার করি এখানে আমাদের মিউ এস ডাব্লিউ। তো এখানে মিউ এস কি, মিউ এস। তাহলে এই যে আমাদের মিউ এস, তো এইটারে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, স্থিতি, আচ্ছা এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ইংলিশে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর আমরা বাংলা এটাকে বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, সো আমাদের এটাকে বাংলা আমরা কি বলি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। সো সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে একটা তোমার হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে এটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়। সো এখানে মিউ এস হচ্ছে আমাদের এটা একটা কি ধ্রুবক। সো মিউ এস হচ্ছে আমাদের একটা ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে বলতো, তলের উপর নির্ভর করে। সো তল যতটা মসৃণ এই ঘর্ষণ গুণাঙ্কের মান তত কম এবং ঘর্ষণও তত কম। আর তল যত খসখসা, যেমন হচ্ছে তোমার ওই পিচ ঢালা রাস্তা, যে রাস্তাগুলোতে গাড়িতে চলে, তো ওই রাস্তায় কিন্তু একটা বক্সকে টেনে নিয়ে যাওয়া, আর তোমার ফ্লোরে তোমার হচ্ছে ফ্লোরে ধরো টাইস করা ফ্লোরে এই বক্সটাকে তুমি ঠেলে নিয়ে যাচ্ছ, আর ওই পিচ ঢালা রাস্তায় তুমি ওই সেম বক্সটাকে ঠেলে দিয়ে যাচ্ছ। তোমার বুঝতেই পারতেছো যে পিচ ঢালা রাস্তায় ঠেলতে তোমার কষ্ট বেশি হবে, আর হচ্ছে তোমার হচ্ছে এই যে ঢালাই করা মানে হচ্ছে যে টাইস করা যে রাস্তা, ঠিক আছে, টাইস করা যে তোমার ফ্লোর, সেইখানে তোমার হচ্ছে ঠেলে নিয়ে যাইতে এটাকে কষ্ট কম হবে। কারণ কি, কারণ ওইখানে যে তলের যে মসৃণতা সেটা বেশি, তাই না? তার মানে ওই তলের মসৃণতার উপর মিউ এস নির্ভর করে। তো মিউ এস কি বলতো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক না একটা ধ্রুবক মান, একটা তলের জন্য, নির্দিষ্ট তলের জন্য একটা হচ্ছে তোমার একটা ধ্রুবক। যেমন পিচ ঢালা রাস্তার জন্য যেই ধ্রুবক হবে না, ওটা পিচ ঢালা রাস্তার জন্য সবসময় ওইটাই হবে। আর হচ্ছে তোমার ঘরের ফ্লোরের জন্য যে ধ্রুবক, সেই ধ্রুবকটা কি হবে বলতো, ওইটা হবে। তো এখানে দেখো ওজন আর ওই যে রাস্তা বা ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই দুইটার গুণফল করেই তুমি যেই বলটা পাবা, সেই বলটা হচ্ছে কি আমাদের এফ ঘর্ষণ বল। তাহলে এফ ইকুয়াল টু আমরা ডাব্লিউ ইন্টু মিউ এস, এফ ইকুয়াল টু আমরা কি ডাব্লিউ ইন্টু মিউ এস। তাহলে এই যে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে আমাদের বস্তুর ওজন, আর মিউ এস কি, মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর স্মল এফ কি ঘর্ষণ বল, আর এফ আমাদের কি বলতো, প্রযুক্ত বল। এখন আমি তোমাকে যদি বলি, ধরো এখানে এফ বল তুমি দিলা, আচ্ছা, সো আপাতত আমাদের এই এতটুকু পর্যন্ত বুঝলেই হবে। এখানে প্রযুক্ত বলের কথা ভুলে যাও, কারণ প্রযুক্ত বল দিয়ে এই বস্তুটা কি হয় নাই, গতিশীল হয় নাই। তো জাস্ট আমরা একটা বল দিতেছিলাম, বল দিয়ে জাস্ট আমরা বুঝতেছিলাম যে বস্তুটা যেহেতু লড়তেছে না, তার মানে অবশ্যই আমি যেদিকে বল দিচ্ছি তার বিপরীতে একটা বল কাজ করতেছে। তো সেই বলের থেকে কম বল দিচ্ছে দেখে এই বস্তুটা লড়তেছে না, সেই বলের থেকে বেশি বল দিলেই বস্তুটা লড়বে। তো এই যে আমরা অপোজিট ডিরেকশনে একটা বল দিচ্ছি, তো ওইটাকেই আমরা স্থিতি ঘর্ষণ, মানে আমরা যেই দিকে বল দিচ্ছি তার বিপরীত দিকে একটা বল কাজ করে, সেটা যদিও আমরা বল দিলেই ফিল করি, বাট বল না দিলেও বুঝতে পারো যে এই বস্তুটা এখানেই আছে, এটা সরতে চাইবে না, লড়তে চাইবে না। এটার কারণ কি, ঘর্ষণ। যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে ওই স্থির বস্তুর উপর যে ঘর্ষণটা কাজ করতেছে, সেই ঘর্ষণটাকে আমরা কি বলবো বলতো, স্থিতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণকে আমরা যদি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এফ ইকুয়াল টু কি বলতো, মিউ এস ইন্টু ডাব্লিউ। ওকে, সো আপাতত স্থিতি ঘর্ষণ কি সেটা আমরা বুঝলাম। এবার আমরা চলে যাই হচ্ছে গতীয় ঘর্ষণ। এখন গতীয় ঘর্ষণ বোঝার জন্য আগে আমি তোমাদের একটা চিত্র এখানে দাঁড়াও, এই যে মনে করো একটা চিত্র আঁকলাম, ওই যে একটু আগে যে বক্সটা দেখছো না, সেই বক্সটাই এখানে। সো এখানে তুমি এই বক্সটাকে ঠেলার জন্য তুমি যে বলটা দিছো সেটা হচ্ছে এফ বল। যখন এই বক্সটা এতক্ষণ স্থির অবস্থায় ছিল, তখন সেই ঘর্ষণটাকে আমরা বলতাম স্থিতি ঘর্ষণ। এখন দেখো বস্তুর একদম স্পর্শ তলে বলের বিপরীত দিকে এফ,
একটা বল আবার ঘর্ষণ বল কাজ করবে না, এই যে এফ আবার একটা কি ঘর্ষণ বল কাজ করবে, এটা কোন দিকে, তোমার গতির বিপরীত দিকে। সো এই বস্তুটার ভর কত ছিল জানি, এম কেজি বস্তু ভর ছিল। সো এই যে গতীয় ঘর্ষণ কাকে বলবে, যে দেখো দুটি স্পর্শতলে দুটি বস্তুর হবে, এখানে দুটি বস্তুর স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি মানে কি, একটা সাপেক্ষে আরেকটার গতি। এখন কিন্তু এইটা স্থির নাই, একটু আগে আমরা দেখতেছিলাম যে তুমি বল দিয়েও ওই বস্তুটাকে সরাইতে পারো না, তখন সেটাকে আমরা বলতেছিলাম স্থির। বাট এখন কিন্তু বস্তুটা স্থির নাই। ধরে নাও তুমি এই বস্তুটাকে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাইতেছো, তো যতক্ষণ তুমি ধাক্কা দিতেছো ততক্ষণ তুমি এফ বল প্রয়োগ করতেছো, আর যতক্ষণ তুমি এফ বল প্রয়োগ করতেছো তোমার বলের বিপরীতে এই যে তোমার স্মল এফ মানে ঘর্ষণ বল, এফ তো আমাদের প্রযুক্ত বল, এফ জানি আমাদের কি ছিল, এফ ছিল আমাদের হচ্ছে প্রযুক্ত বল, তাই না, এফ ছিল আমাদের প্রযুক্ত বল। আর স্মল এফ কি ছিল বলতো, ঘর্ষণ বল। স্মল এফ ছিল আমাদের ঘর্ষণ বল আর প্রযুক্ত বল। সো দেখো দুটি বস্তু স্পর্শতলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে, যেহেতু দুইটাই গতিশীল তার মানে এদের মধ্যে কি আছে, আপেক্ষিক গতি আছে একটা সাপেক্ষে, মানে এই যে এই যে আমাদের তলের সাপেক্ষে, এই যে আমাদের তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে এই বস্তুটা গতিশীল। সো এই একটা সাপেক্ষে আরেকটার গতি, সেটাই হচ্ছে আপেক্ষিক গতি। মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে, তাহলে এই যে যখন দুইটা বস্তু মানে এই যে একটা সাথে আরেকটা গতিশীল, তখন তাদের এই যে স্পর্শতলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ বলে। সহজ কথা বলি, সহজ কথা হচ্ছে যদি বস্তুটা স্থির থাকতো তাহলে তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করতো, সেটাকে আমরা কি বলতাম, স্থিতি ঘর্ষণ। আর যখন দুইটা বস্তু গতিশীল থাকবে তখন তাদের মধ্যে আরেকটা ঘর্ষণ কাজ করবে, সেটা হচ্ছে কি গতীয় ঘর্ষণ। ওকে, সো এই যে গতীয় ঘর্ষণ বা আমরা এটার অপর নাম হচ্ছে বিপর্শ ঘর্ষণ, ঠিক আছে। এই যে কাইনেটিক ফ্রিকশন আর অপর নাম হচ্ছে এটা কি, স্লাইডিং ফ্রিকশন। বিপর্শ ঘর্ষণ বা ইংলিশে আমরা এটাকে কি বলি, স্লাইডিং ফ্রিকশন অথবা কাইনেটিক ফ্রিকশন। সো এখন দেখো এই যে তোমার হচ্ছে এই ফ্রিকশনটা বের করার সূত্র হচ্ছে এফ। এখন আমাকে জাস্ট বলো, যখন বস্তুটা স্থির ছিল তখন এই যে ঘর্ষণ গুণাঙ্ক, তখন আমাদের ঘর্ষণ গুণাঙ্ক কি ছিল বলতো, মিউ এস, মানে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য আমাদের ওটা ছিল হচ্ছে কি মিউ এস। আর এখন এই গতিশীল ও ঘর্ষণের জন্য, মানে গতীয়, যখন বস্তুটা গতীয় ঘর্ষণ হবে, বস্তুটা গতিশীল থাকবে, তখনও কিন্তু এই যে তলের সাথে একটা ঘর্ষণ হবে, বাট সেইটা যখন স্থির ছিল তখন কিন্তু বেশি ছিল আর গতীয় অবস্থায় একটুখানি কম থাকবে। সো ওই গতীয় অবস্থায় তো ওই তলের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটাকে প্রকাশ করা হয় মিউ কে দিয়ে। তাহলে এখানে আচ্ছা তোমাদের লেভেলে মিউ কে অথবা মিউ এস কোনো কিছু মানে দুইটা আলাদাভাবে না দিয়ে শুধুমাত্র মিউ দিয়ে দিতে পারে, তার মানে শুধু মিউ। তাহলে হইতে পারে এটা এই যে এরকম হইতে পারে যে শুধুমাত্র মিউ দিয়ে দিছে অথবা শুধুমাত্র মিউ কে দিয়ে দিছে। যদি মিউ দিয়ে দেয়, শুধুমাত্র মিউ দিয়ে দিলেও তোমরা এটারে মিউ কে ধরে নিবা। সো এটা আমাদের কি বলতো, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তখন তুমি এই যে এটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। যদি তোমাকে আলাদা করে না দেয়, ঠিক আছে, যদি তোমাকে আলাদা করে না দেয়, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যদি আলাদা না করে না দিয়ে শুধুমাত্র মিউ দেয়, তাহলে তোমরা এই মিউটাকে জাস্ট ধরে নিবা কি বলতো, এই মিউটাকে ধরে নিবা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আমি যখন তোমাদের লাইভ সিকিউ গুলো সলভ করাবো তখন আমি এগুলোকে তোমাদের আরো বিস্তারিতভাবে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের সমাধান দিয়ে দেবো। আপাতত মনে করতেছি যে তোমরা বুঝতেছো। সো মিউকে হচ্ছে কি আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর মিউ হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। বাট মিউকে আর মিউএস আলাদাভাবে না দিয়ে শুধু যদি মিউ দিয়ে দেয়, তাহলে এই মিউটাকে আমরা কি ধরবো বলতো, ঘর্ষণ গুণাঙ্ক। শুধুমাত্র মিউ দিয়ে দিলে এই মিউটাকে আমরা কি বলবো, এই মিউটাকে আমরা বলবো হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আর গতিশীল বস্তু যদি থাকে আর যদি স্থিতি ঘর্ষণ থাকে, দুইটা ঘর্ষণের জন্যই আমরা এই মিউটাকেই ব্যবহার করব। সো আপাতত ধরো আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে দেওয়া আছে, তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু কি হবে বলতো, তাহলে ঘর্ষণ বল এই মিউকে যদি দেওয়া থাকে এফ, একটু আগে কি দেখছো বলতো, ডাব্লিউ ইন্টু মিউ এস দেখছো না, এখানে জাস্ট ডাব্লিউ ইন্টু মিউ কে আসবে। আর এটা যদি মিউ কে মিউ এস কিছুই না দেয়, তাহলে জাস্ট এই যে এফ ইকুয়াল টু জাস্ট যদি মিউ দিয়ে দেয় তাহলে ডাব্লিউ ইন্টু মিউ, জাস্ট এটাই। সো এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য হচ্ছে এই যে এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু মিউ কে। ওকে, সো আমরা এখানে ঘর্ষণ পাইলাম হচ্ছে এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু মিউ কে, গতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য এফ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু মিউ কে। এটাকে চাইলে আবার এভাবে লেখা যায়, এফ ইকুয়াল টু যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে এম জি আর এখানে আমাদের এই যে এখানে থাকবে হচ্ছে মিউ কে। সো এম জি মিউ কেও আমরা এটা দিয়েও ঘর্ষণ বল বের করি। এখন লেটস সাপোজ যেহেতু বস্তুটা এই যে এটা হচ্ছে আমাদের এফ কি বলতো, প্রযুক্ত বল। এই বলের কারণেই দেখো বস্তুটা কিন্তু গতিশীল হয়েছে, তাই না? গতিশীল যেহেতু হয়েছে, তো গতিশীল হওয়ার কারণে দেখো তুমি বল দিছো এফ,
ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে হচ্ছে স্মল এফ, তারপরও কিন্তু বস্তুটা গতিশীল হচ্ছে। তার মানে এই তোমার বল থেকে ঘর্ষণ বল বাদ দিয়ে আমরা আরেকটা বল পাবো, সেটা যেটার কারণে বস্তুটা সামনের দিকে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো বলতো, এফ প্রাইম। তাহলে এফ প্রাইমের হচ্ছে পরিচয় কি? এফ প্রাইমের পরিচয় হচ্ছে এটা কার্যকর বল। এই যে কার্যকর বল। এখন যেহেতু বস্তুটা একটা কার্যকর বল আছে, তার মানে একটা বল বস্তুটাতে একটা ক্রিয়া করতেছে, তার মানে বস্তুটার একটা কার্যকর ত্বরণ থাকবে না? তো সেই ত্বরণটাকে আমরা যদি এ ধরি, তাহলে এ কি বলতো, এ কে আমরা বলতে পারি হচ্ছে কার্যকর ত্বরণ, মানে যেই ত্বরণে বস্তুটা যাচ্ছে, কার্যকর ত্বরণ বলতে পারি, যেই ত্বরণে বস্তুটা যাচ্ছে। এখন দেখো এখান থেকে ফোর্সের আরেকটা ফর্মুলা লিখতে পারি, এই যে তুমি যেই ফোর্স দিছো, এই যে তোমার হচ্ছে প্রযুক্ত বল, হ্যাঁ, অ্যাপ্লাইড ফোর্স বা হচ্ছে তোমার প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বল থেকে তোমার বলটা যেটা দিছো সেটা থেকে মাইনাস যাচ্ছে কে বলতো, ঘর্ষণ বল না? তোমার প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা কি হচ্ছে বলতো, বিয়োগ যাচ্ছে, কারণ তুমি যেদিকে বল দিচ্ছ ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে একটা যদি এই দিকটা যদি পজিটিভ হয়, এটা তার বিপরীত দিকে হলে এই বলটা কি হয়ে যাবে বলতো, মাইনাস হবে। তাহলে তোমার কার্যকর বল থেকে ঘর্ষণ বলটা হবে মাইনাস, মাইনাস হয়ে নতুন আরেকটা বল যেটা পাবা সেটাকে আমরা কি বলতে পারি বলতো, এফ প্রাইম, তাই না? তাহলে এই যে দেখো তোমার এই যে তোমার বল আর হচ্ছে ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে তোমার কি বলতো, এই তোমার বল থেকে ঘর্ষণ বলটা মাইনাস করলে এফ প্রাইম হচ্ছে কার্যকর বল। ওকে, এখন এইখান থেকে চাইলে এটা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো। এখন এইখান থেকে চাইলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে স্মল এফ ইকুয়াল টু কি, প্রযুক্ত বল মাইনাস কার্যকর বল। তার মানে আমরা ঘর্ষণ বল কি পাবো বলতো, প্রযুক্ত বল মাইনাস কার্যকর বল করেও আমরা কিন্তু এই যে এখান থেকে জাস্ট এই যে এফটাকে পাশে রেখে এই এফটাকে পাশে নিয়ে গেলে, এই এফ প্রাইমটাকে পাশে নিয়ে গেলে এফ মাইনাস এফ প্রাইম, তাহলে এইভাবেও আমরা ঘর্ষণের একটা সূত্র কিন্তু লিখতে পারি। সো এই ছিল ঘর্ষণের কয়েকটা সূত্র। এই টপিকটা, এই কনসেপ্টটা থেকে এখনই আমরা একটা সিকিউ করবো, ঠিক আছে? এখন দেখো আবর্ত ঘর্ষণ, এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না। জাস্ট যখন কোনো বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আমরা কি বলবো, আবর্ত ঘর্ষণ। এই যে মনে করো একটা তল, সেই তলের মধ্যে এই যে গোলাকার একটা বস্তু, সুন্দর করে গোলাকার বস্তু আঁকি, এই যে ধরো গোলাকার বস্তু, এখন এটা এই দিক বরাবর যাচ্ছে, গড়ায় 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 যাচ্ছে, তখন এই যে তল আর এই বস্তুর মধ্যে যে ঘর্ষণটা থাকবে সেই ঘর্ষণটাকে আমরা কি বলবো, আবর্ত ঘর্ষণ বলবো। আর প্রবাহী ঘর্ষণ, আচ্ছা প্রবাহী পদার্থ হিসেবে আমরা দুইটা পদার্থকে জানি। কাদের কাদের আমরা প্রবাহী বলি বলতো, এই যে আমরা প্রবাহী কাদের কাদেরকে বলি, প্রবাহী আমরা বলি এক নম্বরে হচ্ছে তরল পদার্থকে, এক নম্বরে হচ্ছে আমরা তরল পদার্থকে বলি, আর একটা হচ্ছে আমাদের বায়বীয় পদার্থকে বলি, বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ, তরল পদার্থের মধ্যে কে কে আছে, ধরে নাও পানি, আর বায়বীয় পদার্থ হিসেবে আমাদের ধরে নাও বায়ু, মানে বাতাস, ঠিক আছে, বায়ু। ওকে, সো দেখো প্রবাহী আমরা দুইটা ধরনের পদার্থকে প্রবাহী বলি, একটা হচ্ছে তরল পদার্থ যেটা আমরা পানি হিসেবে উদাহরণ ধরতে পারি, একটা বায়বীয় পদার্থ, যেমন যে কোনো ধরনের গ্যাসও কি বায়বীয় পদার্থ না, বাট আমরা এখানে গ্যাস নিচ্ছি না, এখানে জাস্ট বায়ু, যে বাতাস থেকে তুমি নিঃশ্বাস নাও, সেই বাতাসটাকে যদি দুইটা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে যখন কোনো বস্তু, এখানে বস্তু হবে, যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ এর ভেতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে তাকে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ বলে। সাপোজ এখানে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে ধরো হচ্ছে পানি আছে, এই পাত্রের মধ্যে পানি আছে। তো নর্মালি তুমি যদি একটা মার্বেলকে নিচ থেকে ছাড়তে ভাবে, যত জোরে পড়তো, মার্বেলকে যদি পানিতে ছাড়ো তত জোরে কি পড়বে না, পড়বে না, কারণ এই পানির উপরের দিকে একটা কি বল আছে বলতো, ঘর্ষণ বল আছে। তাহলে প্রবাহীর উপরের দিকে একটা কি আছে, ঘর্ষণ বল আছে। সো এই যে প্রবাহে কোনো তরল পদার্থ উপরের দিকে যে ঘর্ষণ বল দেয় সেটাই আমরা কি বলি বলতো, প্রবাহী ঘর্ষণ। আবার ধরো হচ্ছে একজন ব্যক্তি, সে মনে করো হচ্ছে এই হচ্ছে তার এই হচ্ছে তার হাত আর এই হচ্ছে গিয়ে তার পা, সে মনে করো যে নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, একটা ব্যক্তি সে নিচের দিকে পড়তেছে। তো এখন তার হচ্ছে এখানে আছে ধরো একটা প্যারাশুট ব্যাগ, তো এই যে প্যারাশুট ব্যাগ দিয়ে ধরো এই যে এইটা হচ্ছে গিয়ে তার একটা প্যারাশুট, ঠিক আছে। সো এই যে একটা দেখতেছো প্যারাশুট, তাহলে এই যে প্যারাশুটটা দিয়ে যখন সে নিচে নামবে, তাহলে এই প্যারাশুটটা বায়ুকে কাজে লাগায়া একটা ঘর্ষণ ক্রিয়েট করবে না? সো আমরা বলতে পারি এই ঘর্ষণের কারণেই এই বস্তু আস্তে আস্তে, এই যে বা এই ব্যক্তি নিচের দিকে আস্তে আস্তে পড়বে। সো এই যে এখানে আমাদের প্রবাহী হিসেবে কে কাজ করলো বলতো, প্রবাহী হিসেবে আমাদের এখানে বায়ু কাজ করলো, এখানে প্রবাহী হিসেবে কি কাজ করলো, বায়ু কাজ করলো, আর এখানে প্রবাহী হিসেবে আমাদের কি কাজ করলো বলতো, তরল কাজ করলো।
সো এখানে আমাদের কাজ করলো বায়ু প্রবাহী হিসেবে, আর এখানে কাজ করলো আমাদের তরল প্রবাহী হিসেবে। সো এই যে তরল যে হচ্ছে তোমার ঘর্ষণ দিবে উপরের দিকে, সেটাকে আমরা কি বলবো, প্রবাহী ঘর্ষণ। আশা করি বুঝে গেছো। এখন দেখো সৃজনশীল প্রশ্নটা আমরা যদি করি, এখানে প্রশ্নটাকে ভালো মতো বুঝো। আগে তোমাকে আমি বলি জড়তা কাকে বলে, মানে স্থির বস্তু চিরদিন স্থির থাকতে চাবে, তাই না? আর গতিশীল বস্তু তার ধর্ম বজায় রাখতে চাবে। আচ্ছা, আজকের মাধ্যমে এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমাদের চ্যাপ্টার 3 এর বেসিক আলোচনা শেষ হয়ে গেল, তাই না? তো এখানে আগের লেকচারগুলোতে দেখবে এগুলো সবকিছু সুন্দর করে আলোচনা করা আছে। তো জড়তা কি স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, তার গতিশীলতা ধরে রাখার যে প্রবণতা তাকে আমরা কি বলবো বলতো, জড়তা। ওকে, মানে একটা বস্তু যদি স্থির থাকে ওই চাইবে স্থির থাকতে, কোনো বস্তু গতিশীল থাকে ওই চাইবে গতিশীলতা বজায় রাখতে। তো ওই ধর্মটাকে বলা হচ্ছে জড়তা। মন্দন লব্ধ রাশি, কেন মন্দন লব্ধ রাশি? আচ্ছা, তো একটা লব্ধ রাশি কাকে বলে বলো? মন্দন হচ্ছে আমাদের একটা লব্ধ রাশি। লব্ধ রাশি হচ্ছে যে রাশি একাধিক রাশির সমন্বয়ে গঠিত। সো এই যে আমরা যদি একটু মন্দন লিখি, এই যে মন্দনকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? মন্দনকে এ দিয়ে প্রকাশ করা হয়। সো এ ইকুয়াল টু কি বলতো, ভি মাইনাস ইউ বাই টি না? তাহলে মন্দন হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। এটা যদি আমি বাংলায় লিখি তাহলে উপরে থাকবে আমাদের কি বলতো, বেগ। এই যে আদি বেগ থেকে শেষ বেগকে মাইনাস করলে তুমি এখানে কি পাবা, বেগ পাবা না, আর এখানে নিচে পাবা কি বলতো, সময়। তাহলে আবার এই যে বেগ বাই সময়। সো দেখা যাচ্ছে বেগ এটাও একটা লব্ধ রাশি। তো এটাও একটা লব্ধ রাশি। তো এটার যদি আমরা মৌলিক রাশিতে ভাঙি, এখন এই যে দেখো, আমরা বেগকে যদি মৌলিক রাশিতে ভাঙি তাহলে এই যে সরণ মানে কি দূরত্ব, বাই হচ্ছে গিয়ে সময়। এখন আমি যদি ত্বরণকে একদম ভাঙি, আর নিচে এখানে আমাদের আসতেছে কি বলতো, সময়। তো আমি এখন যদি ত্বরণকে ভাঙি তাহলে উপরে থাকবে আমাদের সরণ, আর নিচে থাকবে আমাদের কি বলতো, সময় স্কোয়ার। নিচে থাকবে আমাদের সময় স্কোয়ার। তো আমি যদি এটাকে হচ্ছে এখন মাত্রা দিয়ে প্রকাশ করি তাহলে এল, আর এখানে টি স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি এল টি ইনভার্স 2। তাহলে বলতো কয়টা মৌলিক রাশির সমন্বয়ে মন্দন গঠিত? এই যে একটা, দুইটা মৌলিক রাশির সমন্বয়ে যেহেতু মন্দন গঠিত। মন্দনকে একটা মৌলিক রাশি না, মন্দন হচ্ছে একটা মৌলিক রাশি না, এটা একটা কি লব্ধ রাশি। এখন লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত হয়, ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে আমরা লব্ধ রাশি বলি। যে সকল রাশি দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাকে আমরা কি বলি, লব্ধ রাশি বলি। যেহেতু আমাদের এখানে মন্দন দুই বা ততোধিক রাশির মানে তিনটা বা দুইটা মৌলিক রাশি, একটা সময় দুইটা সময়, আর একটা হচ্ছে তোমার সরণ, দুইটা মৌলিক রাশি সমন্বয়ে গঠিত, তাইলে বলকে আমরা এই যে ত্বরণকে আমরা একটা কি বলবো, লব্ধ রাশি। এরকম লব্ধ রাশি আর কি কি আছে বলতো? এই যে বল একটা লব্ধ রাশি, বেগ একটা লব্ধ রাশি, ঠিক আছে, কাজ একটা লব্ধ রাশি, শক্তি একটা লব্ধ রাশি, ক্ষমতা একটা লব্ধ রাশি। এগুলো অনেকগুলো লব্ধ রাশি আমরা বলতে পারি। মৌলিক রাশি 7টা মনে রাখলেই লব্ধ রাশিগুলো ইজিলি মনে রাখা যায়। এখন দেখো গ নম্বর প্রশ্নটা বলছে, আচ্ছা গ নম্বর উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান। আচ্ছা, আমরা একটা প্রশ্নটা পড়ি। 58 নিউটন ওজনের একটি বস্তু, তার মানে তোমার এখানে, আচ্ছা আমরা এখানে থেকে জাস্ট দেওয়া আছে লিখে এগুলো লিখে নিই। সো দেওয়া আছে লিখে জাস্ট দেওয়া আছে এই যে আমাদের কি বলছে, 58 নিউটন ওজনের একটি বস্তুকে। সো 58 নিউটন, তাহলে ওজন বস্তুর যে ওজন 58 নিউটন, এটা কি দেওয়া আছে বলতো? যেহেতু 58 নিউটন দেওয়া আছে তাহলে মানে হচ্ছে একটা বস্তুর 58 নিউটন বস্তুকে, তার 58 নিউটন ওজন। তাহলে এখানে ডিরেক্টলি বলেই দিছে ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 58 নিউটন। ওকে, তো ডাব্লিউ ইকুয়াল টু 58 নিউটন একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে, তাহলে ঘর্ষণ বল, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে বলতো? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল এফ কত দেওয়া আছে বলতো? 2 নিউটন একটা ঘর্ষণ বল। আর সময়, এখানে আমাদের সময় লাগবে, উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ওকে, সময় লাগবে। এখানে সময় কত বলছে বলতো? এই যে আমাদের সময় কত সেকেন্ড যাবত বল দিছে, সময় টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 সেকেন্ড যাবত বল দিছে। বল প্রয়োগ করে 50 মিটার দূরে সরানো হলো, তাহলে আমাদের সরণও হয়েছে, এখানে সরণ এস ইকুয়াল টু কত বলতো? এক্স ইকুয়াল টু হচ্ছে 50 মিটার নেওয়া হলো। এরপর বল সরিয়ে নেওয়া হলো। উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বল, আগে আমরা এটা যদি চিত্র সাহায্যে আমরা দেখতে চাই তাহলে এই যে এইটা ধরো হচ্ছে ওই যে আমাদের বস্তুটার কথা বলছিল না, এই বস্তুটার ভর দেওয়া আছে কত বলতো? 2 কেজি। আচ্ছা 2 কেজি নাকি, আচ্ছা সরি, ভর তো দেওয়া নাই, কি দেওয়া আছে বলতো? ওজন। তাহলে এই যে ওজন ডাব্লিউ দেওয়া আছে, তাহলে আবার এই যে এখানে নিচ বরাবর এই বস্তুটার ওজন ডাব্লিউ কাজ করতেছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আবার আমরা কি জানি বলতো? এমজি। তাহলে এখান থেকে আমরা সুতরাং আমরা এম ইকুয়াল টু কত বের করে ফেলতে পারি বলতো? এই যে ডাব্লিউ বাই
জি। যদি আমার বস্তুটার ভর লাগে তাহলে আমরা এই যে ডাব্লিউ ইকুয়াল টু আমরা তো কি জানি এম জি না, তাহলে এম ইকুয়াল টু আবার কি ডাব্লিউ বাই জি। তো এখান থেকে জাস্ট আমরা এখানে এখানে দিয়ে এটা আমরা জাস্ট এমটা এখানে দিয়ে তোমরা এই এমটাকে বের করে নাও। এই যে এম ইকুয়াল টু কি বলতো, এম ইকুয়াল টু হচ্ছে তোমার ডাব্লিউ বাই জি। এই যে দেখছো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। সো এখান থেকে আমি এটাকে মুছে দিই। সো জাস্ট এখান থেকে যদি আমি এটাকে মুছে দেই তাহলে আমরা জাস্ট ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা ডাব্লিউটাকে একটু মুছে দেই কারণ এম বের করে এম লিখি ডিরেক্টলি। তো এখানে আমাদের ডাব্লিউ কত বলো তো, আমাদের ডাব্লিউ হচ্ছে 58.8 নিউটন। আচ্ছা নিউটনটা লিখলাম না, তাহলে 58.8 আর জি এর ভ্যালু হচ্ছে কত 9.8। 58.8 কে তুমি যদি 9.8 দিয়ে ডিভাইড করো তাহলে ডিরেক্টলি তুমি যত পেয়ে যাবা, এখানে তুমি 6 পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে 6 পাইলাম। তাহলে এই যে এম ইকুয়াল টু কত, বস্তুর ভর আমরা দেখলাম হচ্ছে 6 কেজি। তাহলে 6 কেজি বস্তুর একটা ভরকে তুমি মনে করো এই যে ওজনে একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত মেঝেতে বল প্রয়োগ করা হয়েছে, তাই না? তুমি ধরে নাও কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা বলে দেয় নাই। সো আমরা ধরো এই যে এখানে এই যে ঘর্ষণ না, এই যে এই মেঝেতে ঘর্ষণ আছে, সেই ঘর্ষণ এফ ইকুয়াল টু কত বলতো, এই যে দেখো 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে, যেহেতু আমি এই ডিরেকশনে ধরে নিচ্ছি যে আমি আসলে এই যে বল দেওয়া আছে না ওজনের একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণযুক্ত বলযুক্ত ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝে যাবত 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে, এই যে বল প্রয়োগ করে, তার মানে বল কিন্তু প্রয়োগ হয়েছে, তাই না? তো বল প্রয়োগ হয়েছে। সো বল প্রয়োগটা কোথায় হয়েছে, ধরে নিলাম এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে। আর এই মেঝের ঘর্ষণ দেওয়া আছে, এই যে মেঝেতে কোনো বস্তুকে যদি এই মেঝেতে টানা হয় তাহলে এই মেঝেতে ঘর্ষণ কি হবে সেটা দেওয়া আছে কত, 2 নিউটন। তো এই যে মেঝে বরাবর ঘর্ষণ বল আমরা এখানে দেওয়া আছে 2 নিউটন। এই যে এফ বল প্রয়োগ করলাম আমরা, ঠিক আছে, বল প্রয়োগ করে 2 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে, এই যে 2 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে এখন আমাদের কি করা হইলো, এরপর তোমার হচ্ছে কতটুকু 10 সেকেন্ড যাবত, তাহলে এই যে এই বস্তুটাকে এই বলটা দিয়ে দিয়ে ধরো এখান থেকে এখানে আমরা নিয়ে আসছি, এই যে 2 কেজি ভরের বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি। তাহলে এই যে এখান থেকে এখানে যে নিয়ে আসছি, এই যে সরণটা হইছে, এই সরণটা কত মিটার হইছে বলতো, এই যে সরণটা হইছে ধরো 50 মিটার, এই যে 50 মিটার সরণ হইছে। আর এই যে বলটা আমি এখান থেকে এখানে যে বলটা দিছি, এই বলটা কত সেকেন্ড যাবত দিছি বলতো, এই যে 10 সেকেন্ড। তো ফিগারের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে 58 নিউটনের ওজনের একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমরা একদম ডিরেক্টলি যেহেতু আমাদের ভর প্রয়োজন পড়ে তাহলে আমরা এই বস্তুটার ভর বের করে ফেললাম, এম কেজি বড় বস্তু, তাহলে এম কে দেখলাম 6। এই বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝে, তাহলে এই যে যেহেতু 2 নিউটন ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল অলওয়েজ বস্তুর স্পর্শ তলে বিপরীত দিকে কাজ করে, তাহলে এই যে বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করলো কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হলো। তাই টাইমটা হচ্ছে কি 10 সেকেন্ড প্রয়োগ করে 50 মিটার। এরপরে বল সরিয়ে নেওয়া হলো, বল সরিয়ে নেওয়া হলো কনসেপ্টটা পরে। এখন দেখো উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রযুক্ত বল কত ভাই? আচ্ছা আমাকে তুমি আরেকটা কথা বলো, যেহেতু তুমি এখানে এফ বল দিচ্ছ, ঘর্ষণ বল এফ কাজ করতেছে, তাহলে এই বস্তুটা যে এখান থেকে এখানে সরে আসছে সেটা কোন বলের কারণে আসছে বলো তো? এফ প্রাইম, মানে কার্যকর বলের কারণে আসছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে জাস্ট ধরি প্রযুক্ত বল কত, প্রযুক্ত বলকে আমরা এফ ধরতে পারি, ধরি প্রযুক্ত বল সমান সমান আমরা কত ধরে নিলাম, এফ। সো তুমি বল দিচ্ছ এফ, সেখান থেকে এই এফ মাইনাস হয়ে কার্যকর বল হচ্ছে কি এফ প্রাইম, আর এখানে আমরা যদি একটা ত্বরণ পাই সেই কার্যকর বলের জন্যই ত্বরণটা আমরা পাবো। ওকে, সো আমরা জানি দিয়ে জাস্ট লিখতে পারি আমি এখানে আমরা জানি। আমরা কি জানি বলতো, আমরা জানি এই যে এফ মানে আমার প্রযুক্ত বল থেকে এই যে ঘর্ষণ বলটা মাইনাস হবে, তারপরে যেটা আমি পাবো সেটাই হচ্ছে কি আমাদের বলতো কার্যকর বল। ওকে, আমার প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা মাইনাস হয়ে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি কার্যকর বল। এখন আমার কার্যকর বল তো চাই নাই, আমার কাছে চাইছে কি ভাই, আমার কাছে চাইছে হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল, সুতরাং এই যে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু আমি লিখতে পারি এই যে এফ প্রাইম প্লাস এফ। এখন এই এফ তো আমার কাছে দেওয়া আছে, এফ প্রাইম কি আমার কাছে দেওয়া আছে না? এফ প্রাইম তো দেওয়া নাই, এফ প্রাইম দেওয়া নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমাকে এই এফ প্রাইমটা কত সেটা বের করতে হবে। তো এফ প্রাইম যেহেতু কার্যকর বল, আর কার্যকর বলের কারণে বস্তুর একটা কি হয়েছে বলতো, ত্বরণ হয়েছে, সেই ত্বরণটাকে আমরা কি বলতেছি বলতো, কার্যকর ত্বরণ। তাহলে আমরা এফ ইকুয়াল টু আবার কি জানি, এম এ না, এম। বস্তুর ভর তো চেঞ্জ হয় নাই, যেহেতু এখান থেকে এখানে আনছি, এখানে 2 কেজি কেন লিখলাম, এখানে তো 6 কেজি, তাহলে বস্তুর ভর তো চেঞ্জ হয় নাই, বস্তুর ভর যা ছিল তাই ছিল। সো এখানে আমরা জাস্ট এখানে আমরা এম ইন্টু এ লিখে প্লাস এফ লিখতে পারি, যেহেতু এফ ইকুয়াল টু এম এ। এখন এই এম কি 6 কেজি,
এই এফ কি 2 নিউটন, বাট এ এর মান তো আমরা জানি না। এ এর মান কি জানি? এর মান তো জানি না। এ কি? এ ত্বরণ না, ত্বরণের মান কিন্তু আমরা জানি না। তো এখানে আমাদের ত্বরণের মানটা বের করতে হবে। সো ত্বরণের মান কিভাবে বের করতে পারি? দেখো, যেহেতু বস্তু 50 মিটার সরণ হয়েছে, এই যে এই বলের কারণেই ত্বরণ হয়েছে, এবং এই বলের কারণেই বস্তুটার 50 মিটার সরণ হয়েছে, এখান থেকে এখানে 50 মিটার আসছে, তাহলে আর হচ্ছে 10 সেকেন্ড যাবো। সো আমরা এখানে আবার আমরা জানি এস ইকুয়াল টু কি বলতো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, আচ্ছা এটা কোথায়, এটা কোন প্রশ্ন? এটা সিলেট বোর্ড 22-এর প্রশ্ন, এটা সিলেট বোর্ড 22-এর প্রশ্ন, ঠিক আছে? সিলেট বোর্ড 22-এর বোর্ডের প্রশ্ন, মনে করো না আবার বোর্ডের বাইরের ম্যাথ করাইছে, সেটা বোর্ডেরই ম্যাথ। ওকে, তো এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন বস্তুটা যখন এখানে তুমি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বল প্রয়োগ করার আগে বস্তুটা ধরে নাও যে স্থির ছিল, ইউ ইকুয়াল টু 0। তো এখানে আদিবেগ আমরা হচ্ছে এখান থেকে লিখে দিতে পারি যে আদিবেগ যে কোনো জায়গায় একটা লিখে নাও, আদিবেগ ইউ ইকুয়াল টু কি বলতো 0, যেহেতু স্থির অবস্থা থেকে, মানে যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বল প্রয়োগ করার আগে বস্তুটা যেহেতু আদিবেগ দেওয়া নেই, আদিবেগকে আমরা স্থির ধরে নিতে পারি। তো কতটুকু সরণ হয়েছে বলতো? 50 মিটার সরণ হয়েছে, ইকুয়াল টু ইউ, এখানে আমরা যদি 0 বসায় দিই, টি কত 10, প্লাস এখানে আমরা হাফ বসায় দিলাম, এর মান আমরা বের করব, আর টি হচ্ছে আমাদের কত, এই যে 10 স্কোয়ার, টি হচ্ছে আমাদের কত, এই যে 10 স্কোয়ার, টি স্কোয়ার না, কারণ টি তো 10 সেকেন্ড যাবত ঠেলছে বস্তুটাকে। এই যে এইখানে আমরা এখানে যেটা পাবো, এই যে হাফ, এই যে এই পাশের যে জিনিসগুলো সেটা এই পাশে লিখতেছি, তাহলে হাফ ইন্টু এ আর 100, তাহলে এখানে আমাদের 10 10-এ কত আসবে বলতো? 100। হাফ ইন্টু এ ইন্টু 100 ইকুয়াল টু কত চলে আসবে বলতো? 50। ওকে, এখন এইখান থেকে এই যে 50 কাটা যাবে, তাহলে এখানে আমরা কি পাবো বলতো? 50 ইন্টু এ ইকুয়াল টু কত পাবো? 50। সুতরাং এ ইকুয়াল টু কত পাবো বলতো? এ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই যে আমাদের দূরত্ব, সময় আর হচ্ছে তোমার দূরত্ব, সময় আর হচ্ছে সরণ, সময় আর আদিবেগ, এই তিনটা ব্যবহার করে আমরা কি বের করে ফেললাম বলতো? ত্বরণ বের করে ফেললাম। এখন জাস্ট আমরা এখানে ভ্যালুটা বসাই দেবো, যে এম কত বলতো? 6, আর এ কত বলতো? এ হচ্ছে কি আমরা মাত্রই বের করলাম 1, প্লাস এফ কত বলো? এফ হচ্ছে গিয়ে আমাদের কত নিউটন? 2 নিউটন। তো এই হচ্ছে গিয়ে 2, তো আমরা 6 আর 2 8, 8 নিউটন। তার মানে কি দেখো, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান, সুতরাং প্রযুক্ত বলের মান কত? 8 নিউটন। প্রযুক্ত বলের মান আমাদের 8 নিউটন। শেষ। ওকে, সো গ নাম্বারটা আমাদের শেষ। এবার আমরা যদি ঘ নাম্বারটা দেখি, আবার ওই দেখো বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল। আচ্ছা, আমি তোমাকে এই চিত্রটা আবার একটু এঁকে দেখাই। ওকে, আবার একটু এঁকে দেখাই। এই যে মনে করো একটা বস্তু, সো বস্তুটা ফার্স্ট অফ অল ধরো এখানে ছিল, অলরেডি আমরা জানি এখানে 6 কেজি, বস্তুটার ভর কত? 6 কেজি। সো বস্তুটা এখানে ছিল। সো তুমি করছিলা কি, জাস্ট বস্তুটাকে বল প্রয়োগ করে এখান থেকে এখানে, যে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছিলা, তাহলে এফ এর মান অলরেডি আমরা জানি কত নিউটন? 8 নিউটন। অলরেডি আমরা কত থেকে বের করে ফেলছি। সো 8 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে ধরো এই পজিশন থেকে তুমি এই পজিশনে আনছিলা, কত মিটার সরাইছো বলতো? 50 মিটার সরাইছো, ঠিক আছে? 50 মিটার সরায় এই পজিশন থেকে এই পজিশনে এনে 6 কেজি বস্তুটাকে তুমি ছেড়ে দিছো। এই বলতো, বস্তুটার যেহেতু ছেড়ে দিছো, তাহলে বস্তুটার এখানে একটা কি, আচ্ছা এখানে আমরা দেখছিলাম বস্তুটা স্থির অবস্থা থেকে আমরা ধাক্কা দেওয়া শুরু করছিলাম, তাহলে বস্তুটাকে স্থির অবস্থা থেকে ধাক্কা দেওয়া শুরু করছিলাম। তো 50 মিটার এনে তারপরে বস্তুটাকে আমি ছেড়েছি। তুমি জাস্ট আমাকে একটা কথা বলো তো, যদি তুমি কোনো একটা বস্তুকে ঠেলে নিয়ে আসো, ঠেলে নিয়ে এসে ধাক্কা দিয়ে ছেড়ে দিলা ধরো, বা তুমি ধরো অনেক জোরে নিয়ে আসতেছিলা, নিয়ে এসে জাস্ট হুট করে ছেড়ে দিলা, বা ধরো একটা সাইকেল চলতেছিল, তো মানে একটা সাইকেলের উপর একজন বসেছিল, তুমি ওই সাইকেলটাকে ধাক্কা দিতে একটা সময় গিয়ে ধরো 50 মিটার যাওয়ার পরে ছেড়ে দিলা। তুমি আমারে বলো তো, যদি ব্রেক না চাপে, ওই লোক ধরো ব্রেক চাপে নাই যে সাইকেলের উপর ছিল, তাহলে ওই কি সাথে সাথে থেমে যাবে? থেমে কিন্তু যাবে না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে, একটা দূরত্বে গিয়ে তোমার কি হয় বলতো? এটা থেমে যাবে। কিন্তু এই যে বস্তুটা থামবে যেহেতু, আচ্ছা এখানে তাহলে এই থামার পিছনের রিজন কি বলতো? থামার পিছনে হচ্ছে ঘর্ষণ বল। এই পজিশন থেকে তুমি এখান থেকে আনতে ঠিক এই জায়গায় এসে তুমি বল দেওয়া বন্ধ করে দিছো, ঠিক আছে? মানে যখন এই যে এখান থেকে ধাক্কা আনতে এখানে এসে তুমি বল দেওয়া বন্ধ করে দিছো। তো দেখো, এতক্ষণ কিন্তু তোমার বস্তুটার উপর দুইটা বলই ছিল, তোমার বলও ছিল, তার বিপরীতে একটা ঘর্ষণ বলও ছিল। বাট এই পজিশনে এসে যখন তুমি ছেড়ে দিছো, তখন বস্তুটার উপর কি আর কোনো বল আছে? তোমার কোনো বল আছে? নাই। তাহলে শুধুমাত্র বস্তুটার উপর কোন বল আছে বলতো?
তুমি যখন ছেড়ে দিছো তাহলে তোমার বল তো আর এই বস্তুর উপর নাই, এতক্ষণ তোমার বলটা ছিল 8 নিউটন, বাট এই পজিশনে এসে যখন তুমি ছেড়ে দিছো তখন আর বস্তুটার উপর তোমার কোনো বল নাই, যাতে যেই জন্য এই সামনে যাবে। এখন বল আছে কার, বলো তো ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল ওরে বাধা দিতে থাকবে, যার কারণে দেখা যাবে যে ওর এই যে গতিটা আস্তে 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 কমতে থাকবে। সো দেখো এইখানে যখন তুমি এখান থেকে এখানে নিয়ে আসতেছিলে, তাহলে এইখানে বস্তুর একটা বেগ হবে না। তাহলে দ্বিতীয় কেজে মানে যখন তুমি বল দেওয়া ছেড়ে দিছো, তখন আমরা ধরে নিলাম যে বল দেওয়া ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে তোমার হচ্ছে কি শেষ বেগ, সেটা হচ্ছে ইউ প্রাইম। তো সেটা ইউ প্রাইম ধরে নিলাম। সো তুমি যখন বল দেওয়া ছেড়ে দিছো তখন বস্তুটার একটা বেগ ছিল, সেই বেগটাকে আমরা কি ধরে নিছি, ইউ প্রাইম। ইউ প্রাইম ইকুয়াল টু কত এখনই আমরা বের করব, কারণ এটা আমাদের দরকার। সো তুমি যখন বল দেওয়া ছেড়ে দিছো তখনই সেই মুহূর্তে এই বস্তুটার আদিবেগ, সেই আদিবেগটা হচ্ছে কি বলতো, ইউ প্রাইম। এখন যেহেতু এইটার দিকে একটা বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, তার মানে বস্তুর বিপরীত দিকে একটা ত্বরণ না কিন্তু একটা মন্দন কাজ করবে। এই বস্তুর গতির বিপরীত দিকে একটা ত্বরণ না কিন্তু একটা মন্দন কাজ করবে। তো এই মন্দনের কারণে বস্তুটা আস্তে 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 থেমে গিয়ে এইখানে আইসা মনে করো বস্তুটা থেমে গেল। তো এই যে দূরত্বটা, সেই এইখানে যে বেগটা, বস্তুটা যেহেতু এখানে থেমে গেছে, তার মানে এটা আমরা বলতে পারি শেষ বেগ ভি ইকুয়াল টু কি 0। তো এখান থেকে এই যে তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিছো, এই পজিশন থেকে এই পজিশনে আসছে, এই যে বল সরিয়ে নেওয়ার পর এই যে ঘর্ষণ বলের কারণে এখান থেকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, ঘর্ষণ বলের কারণে এইখান থেকে এই পর্যন্ত আসছে। তো তোমার কাছে জানতে চাইছে যে আসলে কত দূর গিয়ে থামবে। সো আমরা ধরে নেই এখানে যে এস দূরত্বে গিয়ে থামবে। সো এখানে দেখো আমরা জাস্ট যদি সমাধান করি তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি যে মনে করি বল সরিয়ে নেওয়ার সময় বস্তুটির আদিবেগ, মানে বল সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটির আদিবেগ সেটা হচ্ছে ইউ প্রাইম। যেহেতু বল সরিয়ে নেওয়ার পরে দ্বিতীয় কেস চলে আসছে, এই যে এই কেসের জন্য এটা শেষ বেগ, বা দ্বিতীয় কেসের জন্য এটা কি আদিবেগ। সো আমরা বলতে পারি যে বল সরিয়ে নেওয়ার সময় বস্তুটির বেগ, এই যে বল, এটা যদি আমরা বের করতে চাই, আচ্ছা বলো তো বল সরিয়ে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানে সময় কত ছিল, কতক্ষণ যাবত বল দেওয়া হয়েছে বলো তো, 10 সেকেন্ড, ঠিক আছে না। এখানে ত্বরণ কত ছিল বলো তো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দেখো যখন তুমি বল সরায়া নেও নাই, যতক্ষণ পর্যন্ত বল দিছো ততক্ষণ পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ছিল, যার কারণে বস্তুটার বেগ আগে আগে বাড়তেছিল। সো এখানে আমরা এসে এই যে যখন বল সরাই নিছো তখন পর্যন্ত এই বেগ আস্তে আস্তে, যেহেতু ত্বরণ ছিল, বল সরাইছো, ত্বরণও সরে গেছে। যতক্ষণ বল থাকবে ততক্ষণ ত্বরণ থাকবে, বল নাই ত্বরণ নাই। সহজ কথা এটা মনে রাখবা, বল আছে ত্বরণ আছে, বল নাই ত্বরণ নাই, বল আছে ত্বরণ আছে, বল নাই ত্বরণ নাই। তো এখানে বল নাই, এখানে ত্বরণ নাই, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কি ছিল বলতো, ত্বরণ কিন্তু ছিল। আর সেই সময়টা কত, 10 সেকেন্ড যাবত বল দিছে, তাহলে 10 সেকেন্ড যাবত ত্বরণ ছিল, 10 সেকেন্ড যাবত বেগ বৃদ্ধি পাইছে। তাহলে বল সরিয়ে নেওয়ার সময় বস্তুটির বেগ, সেটাকে যদি আমরা ইউ প্রাইম লিখি, সো এটাই কি প্রথম কেজের জন্য শেষ বেগ না। সো তুমি এখানে যে তোমার এই যে এখানে এই দ্বিতীয় কেজের জন্য যেটা আদি বেগ, প্রথম কেজে এটা কিন্তু শেষ বেগ না। তাহলে শেষ বেগ যদি হয় তাহলে এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে তুমি এখান থেকে এই যে এই পজিশন থেকে এই পজিশনে আসার জন্য এখানে 0 নিয়ে শুরু করছিল, এখানে শেষ বেগ কত হবে বের করে ফেলতে পারো না। সো ভি এর জায়গায় আমি জাস্ট লিখলাম ইউ প্রাইম লিখলাম। তারপর হচ্ছে আমাদের কি বলতো, এই যে এটা ধরো শেষ বেগ আর এটা ছিল আদি বেগ, তাহলে ইউ কত, ইউ প্লাস হচ্ছে 0, ইউ প্লাস এটি। তাহলে এখানে আমার এ কত বলো, এ হচ্ছে আমাদের 1। আচ্ছা আমি একটু ফর্মুলাটা লিখি, ভি প্রাইম ইকুয়াল টু আমাদের কি আসবে বলো, এই যে ইউ প্লাস এটি, এটা আসবে তাই না। সো এখানে আমাদের ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0, কারণ 0 অবস্থা থেকে শুরু করছিল, প্লাস এ হচ্ছে আমাদের 1 ইন্টু, এখানে আমাদের এ হচ্ছে 1 ইন্টু টি কত বলো, টি হচ্ছে 10। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইউ প্রাইম ইকুয়াল টু 0 প্লাস 10। সো এখান থেকে আমরা জাস্ট কি পেয়ে যাই বলতো, 10 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা যখন বল সরায় নেওয়া হয়েছিল তখন এই যে এর আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড থেকে এখন যেহেতু ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে বলটা আস্তে আস্তে কমবে, কমার কারণ কি মন্দন। তো সেই মন্দনটা আগে আমরা যদি একটু বের করি, আবার তো এই যে বল সরিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এই কথাটা লিখে নিই যে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটির উপর বল সরিয়ে নেয়ার পর বস্তুটির উপর কি বল কাজ করবে বলো, বস্তুটির উপর কেবল কি বল কাজ করবে, উপর কেবল ঘর্ষণ বল কাজ করবে, উপর
কেবল ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু কেবল ঘর্ষণ বল কাজ করবে সুতরাং মন্দন হবে। তো ঘর্ষণ বল কাজ করবে সুতরাং মন্দন হবে, তো মন্দন যদি আমরা লিখতে চাই, যেহেতু ঘর্ষণ বল তাহলে এটাকে আমরা -f দিয়ে লিখতে পারি। অ্যান্ড এম এ, এই ঘর্ষণ বলের কারণে বস্তুর ভর তো চেঞ্জ হবে না, বাট ত্বরণটাকে ধরে নিলাম কি এম এ প্রাইম ধরে নিই, ঠিক আছে। সো এম এ প্রাইম যদি ধরে নেই তাহলে এই যে আমরা এখান থেকে লাস্ট লিখতে পারি এ প্রাইম ইকুয়াল টু কি বলতো, এই যে -f বাই এই যে এমটা গিয়ে ভাগ হয়ে যাবে। তো এফ কত আমাদের, এই যে 2, আর এম কত আমাদের, এখানে একটা মাইনাস থাকবে, এই যে 2, আর এম কত বলো, এম হচ্ছে কি আমাদের 6। ওকে, সো এখন তুমি যদি ভাগ করো তাহলে আমরা এখানে পাবো 0.33, তাই না? সো এখানে আমরা পাবো হচ্ছে 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখানে কি পেয়ে গেলাম বলতো, বস্তুটার ত্বরণ পেয়ে গেলাম না, এখন বস্তুটার ত্বরণ। সো এখানে বস্তুটার আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এখানে বস্তুটার একটা কি আছে, মন্দন আছে। সুতরাং আমরা এখান থেকে জাস্ট একটা মন্দন পেয়ে যাই, সেই মন্দনটা এ প্রাইম ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা মাইনাস দিয়ে নেই, -0.33 মিটার পার সেকেন্ড। আমাদের এখন কি লাগবে, যে এস লাগবে। সো এখন আমরা আরেকটা ফর্মুলা জানি না বলতো, আমরা কি জানি, আমরা জানি, সো আমার কাছে ইউ আছে, ভি আছে, আর আমাদের কাছে এও আছে, এখন আমাদের জাস্ট এস লাগবে। সো আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আমরা যদি মানগুলা বসাই দিই, ভি স্কোয়ার আমাদের কত বলতো, 0, তাহলে এখানে আমাদের 0 স্কোয়ার, আর ইউ, এখানে ইউ মানে কি আমাদের এই আদি বেগটা, তাহলে আমরা এটার ইউ না লিখে যদি ইউ প্রাইম স্কোয়ার লিখি কোনো সমস্যা আছে? কারণ আমাদের জন্য এই যে যখন এই বলটা সরায় নেওয়া হয়েছে, সেই বলটা সরায় নেওয়ার মোমেন্টে কিন্তু আমাদের আদি বেগ এটাই ছিল। ওকে, তো এখানে জাস্ট আমরা ওই যে প্রথমে বল সরানোর পর বস্তুটার বেগ কত ছিল এই প্রথম কেসের সাথে দ্বিতীয় কেসের তুলনা করে সেই বেগটা বের করলাম। তো আমরা দেখলাম যে বস্তুটা এই বেগেই, এখন এই বেগ থেকেই থামা শুরু করবে, আর মন্দন কাজ করতেছে। তো এরপরে কাজ হচ্ছে যে বিপরীত দিকে যেহেতু মন্দন কাজ হচ্ছে, সেই কাজ করতেছে 2 নিউটন বল। তো সেই মন্দনের কারণে একটা যেহেতু একটা বল কাজ করতেছে বিপরীত দিকে 2 নিউটন বল, সেই 2 নিউটন বলের কারণে যদি বল থাকে তাহলে ত্বরণ বা মন্দন থাকে। তো যেহেতু বিপরীত দিকে বল, তাহলে এখানে ত্বরণ না বলে এটা আমরা কি বলবো, মন্দন বলবো। সেই মন্দনটা -f ইকুয়াল টু এম এ প্রাইম লিখতে পারি আমরা। এ প্রাইম ইকুয়াল টু চলে আসবে -f বাই এম। সো এখানে আমরা যদি বসায় দিই তাহলে আমরা এখানে চলে পাবো হচ্ছে 0.33। তাহলে এই 0.33 আমাদের কি বলতো, 0.33 আমাদের কি জাস্ট মন্দন। এখন আমার কাছে মন্দন বা ত্বরণ যেটাই বলো, আদি বেগ আছে, শেষ বেগ আছে, আর হচ্ছে এই কেসের ত্বরণ আছে। তো শর্ট আমরা বের করতে হবে। সো 0 স্কোয়ার ইউ প্রাইম স্কোয়ার, এখন ইউ প্রাইম কথা আমাদের এখানে 10 স্কোয়ার না 10 স্কোয়ার, আচ্ছা প্লাস 2 ইন্টু এখানে আমরা -0.33 বসায় দিই, আর এস এর মান আমরা বের করব। সো এখান থেকে জাস্ট আমরা এই জিনিসটা কি করলে এখানে কত পাই বলতো, এখানে পাই হচ্ছে 100, আর এখানে আমরা পাবো হচ্ছে -2 ইন্টু 0.33 ইন্টু এস ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা 0। এই যে জাস্ট কি করছি, এই জিনিসটাকে এই পাশে লিখছি 100 প্লাস, এই যে প্লাসে মাইনাস, এই যে এই দুইটা গুণাকারে ছিল না, প্লাসে মাইনাসে -2 ইন্টু 0.33 ইন্টু এস। এখন আমাদের দরকার কি বলতো, এস। তো এখান থেকে জাস্ট আমরা কি করতে পারি, এই যে এই মাইনাস সহ এটাকে এক পাশে রাখতে পারি, আর 100টাকে আরেক পাশে রাখতে পারি। সো এটারে ধরো পুরোটারও যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, -2 ইন্টু 0.33, আচ্ছা মাইনাসটাকে ধরো এই জিনিসটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে ধরে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে না, আর 100টাকে ওই পাশে লিখতেছি। ইন্টু এস ইকুয়াল টু কত লিখতে পারি আমরা বলতো, 100। এখন সুতরাং এস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এস ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.33। সো এটাকে ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 151.15 মিটার। সো এখানে এস আমরা কত পাচ্ছি, 151। জাস্ট কি করছি বলতো, এই যে 100কে আমি ভাগ করছি, কি দিয়ে ভাগ করছি, এই যে 2 ইন্টু 0.33 দিয়ে। 100কে যদি 2 ইন্টু 0. দিয়ে ভাগ করি, আচ্ছা এখানে আমরা 15 পাবো না, এটা 51 পাবো, এই যে 51। 100কে 151.51 মিটার। সো এই যে দেখো এস ইকুয়াল টু কত, 151.51 মিটার দূরে গিয়ে
151.51 মিটার দূরে গিয়ে এই বস্তুটা কি হবে বলতো, থেমে যাবে। এই বস্তুটা হচ্ছে আমাদের 151.51 মিটার দূরে গিয়ে থেমে যাবে। সো এই যে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল, তাহলে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি, এখন জাস্ট একটা লাইন লিখে দিবা, বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি 151.51 মিটার দূরে গিয়ে থেমে যাবে। সো আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে 2টা ক্লাসে তোমার হচ্ছে আমরা সিকিউ সলভ করব, এরপরে আরো 2টা ক্লাসে আমরা 3টা টাইপের সিকিউ সলভ করব। তারপর হচ্ছে তোমরা কমেন্ট করবা, ওই ভিডিওগুলোতে আমি বলে দিব কি কমেন্ট করবে, এরপরে কোন চ্যাপ্টার শুরু করব সেটা তোমরা বলবো, দেন আমরা ওই চ্যাপ্টারটা শুরু করে দিব। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।